আজকে আমার বলার বিষয় এরা নির্ধারণ করেছেন নন্দলাল বসু এবং শিল্পে আলপনার ভূমিকা। বিষয়টি বিস্তৃত, বিষয়টিতে অনেকগুলি দিক আছে। নন্দলাল বসু, আলপনা, নন্দলাল বসু এবং আলপনা, আলপনা শিল্পে তার ভূমিকা, এরকম নানান দিক আছে। সুতরাং আমার বলাটা একটু ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ অনেকগুলি সূত্র এসে মিশে আমরা আবার আমাদের কথাকে এগিয়ে নিয়ে যাব। নন্দলাল বসু নিজে তার জীবনে তার ভাবনা চিন্তা, তার মননের শিল্পী সত্তার যে অভিমুখ, তাকে গড়ে দেওয়ার জন্যে তার ঋণ স্বীকৃতি ছিল বহুজনের কাছে। তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, ওকাকুরা, নিবেদিতা, মহাত্মা গান্ধী এবং তাঁর ধ্যান ধারণার আদর্শের জন্য সর্বোপরি ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামীজির কাছে তিনি খুবই ঋণী ছিলেন। এবং এদের সবার অবদানেই তাঁর শিল্প চেতনা কিন্তু গড়ে ওঠে। নন্দলাল বসু যে শিল্প ভাবনা, নন্দলাল বসুর যে শিল্প ভাবনা, তাতে যে ভারতীয় নন্দন তত্ত্ব, তাতে আমাদের পরম্পরাগত যে শিল্প এবং সমস্ত প্রাচ্যের অখণ্ড যে একটা চিত্র আদর্শের পরিকল্পনা, কারুশিল্প ও সমাজ, এই সমস্ত কিছুর জন্যে এদের কাছে উনি নানান ব্যাখ্যা জেনেছেন এবং সেগুলো ওকে প্রভাবিত করেছে। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামীজি তাঁর জীবনের ধ্যান ধারণার সঙ্গেও অনেকটাই ওতপ্রোতভাবে যুক্ত। ঠাকুর নিজেও কিন্তু ছিলেন রসের আধার, তিনি ছিলেন রসের ভাণ্ডারী। তাঁর এই রস নানান স্রোতে প্রবাহিত হয়েছে, মূর্তি গড়ায়, ছবি আঁকায়, অভিনয়ে, নাচে, গানে নানান স্রোতে প্রবাহিত হয়েছে। তার মধ্যে ছবি আঁকার কিছু অদ্ভুত নিদর্শন আমরা দেখেছি। দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি যে কামরায় থাকতেন, সেই কামরার উত্তরের দরজার পাশে আপন খেয়ালে তিনি দুটি ছবি আঁকেন। একটি আতা গাছে এক ঝাঁক টিয়া পাখি, তোতা পাখি, এবং একটি নদী গঙ্গা বক্ষে পতাকা তোলা একটি জাহাজ। এই দুটি ছবি কিন্তু কালক্রমে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ছবি দুটি নন্দলাল বসু প্রতিলিপি করে রাখেন। সেজন্য আজও আমরা রামকৃষ্ণের এই ছবি দুটিকে দেখতে পাই এবং দেখতে পাই ওর চিত্রশিল্প সম্পর্কে ভাবনা কী ছিল। উনি মনে করতেন এই যে বিরাট জগৎ জুড়ে যে সৃষ্টি, সেই সৃষ্টি যা করা, সেই সৃষ্টি ও স্রষ্টা অভিন্ন এক, এবং সেই সৃষ্টির মধ্যেই স্রষ্টার রূপ দেখতে পাওয়া যায়। এবং সেই সৃষ্টি উনি একটি ছবি যখন আঁকলেন, আতা গাছে তোতা পাখি, তার ব্যঞ্জনা অনেকটা আমাদের দেশীয় আলপনার নকশার মতন জমাট, ব্যঞ্জনাময়। এবং সবচেয়ে বড় কথা, অনেক পরে যখন নন্দলাল বসুর সহজ পাঠের ছবি দেখি, আশ্চর্যভাবে ওই ছবিটির সঙ্গে কিন্তু শৈলীতে মিল পাই, ওই রকমই রেখা, ওরকমই মিল পাই। রামকৃষ্ণ মনে করতেন যে মানুষের সুপ্ত দেবত্বকে জাগাবার জন্যে শিল্প হচ্ছে এক মাধ্যম, এক শক্তিশালী মাধ্যম, রামকৃষ্ণ মনে করতেন। এবং বিবেকানন্দ রামকৃষ্ণের দ্বারা এতটাই প্রভাবিত ছিলেন, বিবেকানন্দও বলেছেন যে যা কিছু অনির্বচনীয়, যা কিছু পরম, তা কিন্তু আমাদের এই চিত্রশিল্পের, আমাদের শিল্প দিয়েই কিন্তু তা প্রতিভাত হয়। কিন্তু তার সঙ্গে বিবেকানন্দ যোগ করলেন কি? তিনি যোগ করলেন জাতীয়তাবাদ। তিনি বললেন যে শিল্প হলো মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার একটা মাধ্যম, মানুষের জাতীয় পরিচয় খুঁজে পাওয়ার একটা মাধ্যম। এবং উনি বললেন যে শিল্পে, ভারতীয় শিল্পে ভাবের এবং আদর্শের, দ্য আইডিয়াল ইজ মোর। বিদেশি পাশ্চাত্য শিল্পে যেখানে অ্যাকচুয়াল বা বাস্তবের উপর জোর দেওয়া হয়, সেখানে ভারতীয় শিল্পে কিন্তু
আইডিয়াল বা আদর্শের দিকে বেশি জোর দেওয়া হয়। নিবেদিতা রামকৃষ্ণ স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন এবং স্বামীজির এই সমস্ত তাঁর যে শিল্পবোধ এবং চেতনা সেটাকে তিনি কর্মে পর্যবসিত করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। তিনি তো এটাতে বিশ্বাসী ছিলেনই, তিনি মনে করতেন শিল্পে ভারতীয়ত্ব জাগিয়ে তোলা ভারতের মানে আমাদের মাতৃভূমির পুনর্জাগরণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিল্পর মতন এমনভাবে সমন্বয় আর কোনো ধারা করতে পারে না। শিল্পই সমন্বয় করতে পারে, তার মূল কারণ হচ্ছে ভারতবাসীরা প্রতীক ভালোবাসে, প্রতীকের উপাসক। তাদের মনের মধ্যে রূপকল্পের যে বোধ সেটা দৃঢ়মূল। সুতরাং শিল্প দিয়ে ভারতবাসীকে একত্রিত করা যেতে পারে, তাদের মধ্যে ঐক্য আনা যেতে পারে। এবং এটা বলে বুঝেই উনি ক্ষান্ত থাকলেন না। সেই পথে উনি শিল্পীদেরকে আগ্রহী করে তোলার জন্যে, যেসব শিল্পীদের সঙ্গে ওর যোগ ছিল তাদেরকে নিত্য ভারতীয় শিল্পধারার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করতে লাগলেন। ভারতের যে প্রাচীন শিল্পরীতি তা ওনার কাছে ছিল খুবই মহান, এবং সেটাকে বিস্তৃত হয়ে যাওয়া ওর মনে হতো এক ধরনের আত্ম অবক্ষয়। এটা একেবারেই উচিত নয়। তাই জন্যে নন্দলাল বসু, অসিত হালদার এবং আরও শিল্পীরা যারা অবনীন্দ্রনাথের কাছে তখন শিল্প শিক্ষা গ্রহণ করছেন, তাদের কাছে উনি বিশেষভাবে তার এই বক্তব্য রাখতেন। অবনীন্দ্রনাথ তখন এক নতুন শিল্প ভাষা গড়ছেন। আমাদের পাশ্চাত্য অবদমনের ফলে, পাশ্চাত্য আমাদের যে কলোনাইজেশন, তার ফলে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা সমস্ত কিছুতে পাশ্চাত্য দেশের যে প্রভাব এবং ছাপ এবং তার যে শক্ত বাঁধন, সেটা থেকে বেরোনোর জন্যে শিল্পে অবনীন্দ্রনাথ এরা জোড়াসাঁকোতে একটি নতুন ভারতীয় শৈলীতে নতুন ভাষা রচনার চেষ্টা করছেন। নন্দলাল বসুরাও তার ছাত্র, তারাও সেটা শিখছেন। কিন্তু নিবেদিতা বললেন এখানেই থেমে থাকলে হবে না, প্রাচীন ভারতীয় শিল্প দেখতে হবে। তাই উনি লেডি হেরিংহ্যাম যখন অজন্তা গেলেন 1909 সালে, তখন নন্দলাল বসু, অসিত হালদার এবং অন্যান্যদেরকে উনি লেডি হেরিংহ্যামের সঙ্গে অজন্তা পাঠালেন, অজন্তার ছবি দেখতে এবং তার কপি করতে। এছাড়াও নিবেদিতার আরেকটি গুরুত্বপূর্ণ অবদান শিল্পে, 1902 সালে নিবেদিতা রবীন্দ্রনাথের আহ্বানে পূর্ববঙ্গে যান। পূর্ববঙ্গের শিলাইদহে তিনি গ্রামে গ্রামে ঘোরেন, হিন্দু মুসলমান সমস্ত ঘরে ঘুরে তিনি লোকশিল্প এবং পল্লী সংস্কৃতির নানান নিদর্শন জোগাড় করেন। কাঁথা, ছেলেদের গায়ে দেওয়ার দোলই, তারপর বাঁশের বেতের ঝুড়ি কাজ, কাঠের মাটির পুতুল, নানান কিছু সংগ্রহ করতে লাগলেন। এইটা দেখে রবীন্দ্রনাথও উৎসাহিত হলেন। রবীন্দ্রনাথ তখন পল্লী জগতের সঙ্গে প্রথম তার পরিচয় হচ্ছে শিলাইদহে। তিনি ওদের সমস্যার কথাও যেমন জানছেন, ওদের সুন্দরের চর্চার কথাও তেমন জানছেন, এবং রবীন্দ্রনাথও সংগ্রহ করছেন। রবীন্দ্রনাথও শিকে সংগ্রহ করছেন, কাঁথা সংগ্রহ করছেন, এবং মোটা মোটা ব্রাউন পেপারে আলতা দিয়ে আঁকা আলপনার মোটিভ সংগ্রহ করছেন। তো নিবেদিতার এই যে একটা মানে শিল্পের দিকে দুদিকে তার যে ধ্রুপদী শিল্পর প্রতি এবং লোকশিল্পর প্রতিও দুদিকেই তার যে ধাবমান চেতনা, এবং সেই চেতনা দিয়ে উনি যে ভারতের শিল্পীদেরকে উদ্বুদ্ধ করছেন, তার প্রভাব নন্দলালের উপর এসে পড়ছে। কিন্তু এর পরের জন হচ্ছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তখন শিল্পে স্বাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। উনি বলছেন ভারতীয়দেরকে নিজেদের শিল্পের স্বাধিকার নিজেদেরকে অর্জন করতে হবে, পাশ্চাত্য শিক্ষার এই দমবন্ধ পরিবেশ থেকে বেরোতে হবে, তাদের শিক্ষার থেকে বেরিয়ে আমাদের নিজস্ব শিক্ষার্থে আমাদেরকে শিক্ষিত হতে হবে, এবং তার জন্যে আমাদের প্রথম দরকার আমাদের দেশকে জানা, দেশের গ্রামে গ্রামে যাওয়া, দেশের গ্রামের যে সংস্কৃতি তার জন্য পরিচিত হওয়া। এই জন্য যুব সম্প্রদায়কে উনি খুবই উৎসাহিত করছেন গ্রামে গ্রামে ঘোরার জন্যে। এই সময়, ঠিক এইরকমই সময়ে আরেকটি জিনিস হচ্ছে, সেটি হলো 1915-তে জোড়াসাঁকোতে বিচিত্রা ক্লাব প্রতিষ্ঠা হচ্ছে। সেই ক্লাবেও কিন্তু
দেশীয় শিল্প সংস্কৃতির জোয়ার আসছে। ছবি আঁকা হচ্ছে, প্রিন্ট মেকিং হচ্ছে, উডকাট হচ্ছে, লিথো হচ্ছে, জাপানি শিল্পী কাম্পো আরাই, কাসাহারাদেরকে আনা হচ্ছে। তারা নতুন নতুন আসবাব, দেশীয়, আমাদের দেশীয় আবহাওয়া অনুযায়ী, দেশীয় রুচি অনুযায়ী আসবাব তৈরি করছেন, দেশে তাঁতের কাপড়ের অন্দরসজ্জা তৈরি করছেন, গ্রামে গ্রামে গিয়ে লোক সংস্কৃতির নানান নমুনা সংগ্রহ করছেন। তো 1915-তে বিচিত্রা ক্লাবও নিজেদের মতন একটা দেশীয় সংস্কৃতি জোয়ার আনছে। তাহলে দেশীয় শিল্পের নানান দিকে নানান কাজ হচ্ছে। অবনীন্দ্রনাথ যেমন দক্ষিণের বারান্দায় অবনীন্দ্র গগনেন্দ্রনাথরা নতুন শিল্প ভাষা রচনা করছেন, মনীষীরা তেমনি লোক সংস্কৃতির প্রতি যুব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন, তেমনি বিচিত্রা ক্লাবও হচ্ছে। এবং রবীন্দ্রনাথ নিজে শিল্পের শিক্ষার স্বাধিকারের উদ্দেশ্যে শান্তিনিকেতনে একটি স্কুল প্রতিষ্ঠা করছেন, যেখানে উনি বিশ্ব জ্ঞান দিতে চান, কিন্তু দেশীয় রীতিতে, দেশীয় ঐতিহ্য মেনে দেশীয় রীতিতে উনি ছাত্রদেরকে শিল্প জ্ঞান দিতে চান। তো উনিও সেখানে নিজের মতন চেষ্টা করছেন। তো চারিদিকে একটা শিল্প বিপ্লবের একটা সূচনা এবং একটা আন্দোলন এবং একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ 1916-তে জাপান গেলেন। জাপানে গিয়ে উনি দেখলেন সেখানে সমাজে শিল্প একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশিত। শিল্প শুধু শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিল্প চর্চার মধ্যে কিন্তু আবদ্ধ নয়। শিল্প প্রত্যেক দিনের যাপনে, প্রত্যেক দিনের চলনে বলনে যাপনে শিল্প প্রবিষ্ট এবং তাদের জীবন বোধই শিল্পায়িত। এইটা দেখে রবীন্দ্রনাথের মনে হলো, এবং ওখান থেকে উনি চিঠি লিখলেন, নিজের ছেলেকে লিখছেন, যে দেশীয় সংকীর্ণতার যুগ শেষ হয়ে আসছে। মীরা দেবীকে, নিজের মেয়েকে চিঠিতে লিখছেন যে উনি মীরা দেবীকেও চিঠিতে লিখছেন যে অতীতের পুনর্জাগরণ ও শিল্প আন্দোলন ভারতীয় সমাজের উপরিতল ও জীবনের একটা ছোট অংশকে মাত্র স্পর্শ করছে, সেটা কিন্তু সমাজের সর্বস্তরে প্রবিষ্ট হচ্ছে না। রবীন্দ্রনাথ এটা উপলব্ধি করছেন এবং এটা উপলব্ধি করে উনি মুক্ত বিশ্বজ্ঞানের একটা আঙিনা গড়ে তুলবেন বলে ভাবছেন শান্তিনিকেতনে। তার বিদ্যালয়ে তিনি বিশ্বভারতীর ক্ষেত্র প্রশস্ত করছেন। সেই ক্ষেত্রে উনি বারবার বলছেন দুটি সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে শিল্প এবং সঙ্গীত। সর্বাঙ্গীন শিক্ষার এই দুটি হচ্ছে মূল কথা। শিল্প এবং সঙ্গীতের চর্চা হতে হবে। এই জন্যে উনি কি করছেন, অবনীন্দ্রনাথকে বলছেন যে তুমি তোমার ছাত্রকে নন্দলাল বসুকে আমায় দাও, আমি নতুন করে শিল্পকে এক নতুন জোয়ারে নিয়ে আসতে চাই, তুমি তার কাণ্ডারি হিসেবে নন্দলাল বসুকে আমাকে দাও। অবনীন্দ্রনাথ প্রথমে একটু গড়রাজি হলেও শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের কথায় নন্দলাল বসুকে শান্তিনিকেতনে আসতে দিচ্ছেন। রবীন্দ্রনাথও যেমন চাইছেন নন্দলাল বসুকে, নন্দলাল বসুও তেমনি একটি বিস্তৃত ক্ষেত্র চাইছেন নিজের শিল্পচর্চার জন্য। উনি চাইছেন এমন একটা ক্ষেত্র যেখানে একটা একটা এক অবিচ্ছিন্ন একটা প্রেক্ষাপটে তিনি চারু ও কারুশিল্পের একসাথে প্রয়োগ করতে পারবেন, দুটোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবেন এবং নিজে সেটাকে একটা নতুন দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারবেন। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে নন্দলাল বসুকে নিয়ে এলেন, নন্দলাল বসু সানন্দে এসে এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়লেন এবং এই কর্মযজ্ঞে যখন উনি ঝাঁপিয়ে পড়লেন তখন উনি পরে নিজে বলছেন, আমার মধ্যে অল্প বয়সে একটা চ্যালেঞ্জের ভাব ছিল। সেই চ্যালেঞ্জের ভাবটা হচ্ছে ন্যাশনালিজমের চ্যালেঞ্জ, কিন্তু পরে বয়সে বুঝেছি চ্যালেঞ্জের ভাব থাকলে রসের দিক দিয়ে একটু ঠকতে হয়। তাই জন্যে চ্যালেঞ্জ আর মনের মধ্যে রাখি না, কারণ আঁকা শিল্প হবে একেবারে সহজ স্বতঃস্ফূর্ত। কীরকম হবে, উষার আলোর মতন, পুরীর অঙ্কুরের উদ্গমের মতন, ফুল ফোটার মতন, সেখানে কোনো চ্যালেঞ্জের ভাব থাকবে না। এই বলে নন্দলাল বসু আসছেন শান্তিনিকেতনে।
কিন্তু শান্তিনিকেতনে তখন কি ছিল, তখন কীরকম আলপনা ছিল, বা বাংলাতেও আলপনার তখন কি ছিল, আমরা এবার সেখানে যাব। আমরা নন্দলাল বসুর শিল্প চেতনার যে অভিমুখগুলো এই মনীষীদের দ্বারা প্রভাবে তৈরি হয়েছিল সেটা জানলাম। এরপর আমরা যাচ্ছি আলপনা, তৎকালীন আলপনা কীরকম ছিল সেটা জানার জন্য। তৎকালীন আলপনা বলতে, আলপনা আসলে বহু প্রাচীন শিল্প। সেই গুহা যুগের সময় থেকে, আদিম মানুষ যখন গুহায় থাকতো তখন থেকে আলপনার শুরু। আলপনা বা এই ধরনের সংকেতধর্মী চিত্রচর্চার শুরু। কিন্তু আমরা অত পিছনে যাচ্ছি না, আমরা সেই সময় বাংলায় যে আলপনা প্রচলিত ছিল সেইটা থেকে শুরু করছি। আলপনা তখন ছিল মূলত ব্রতের আলপনা। ব্রতের আলপনা কি? ব্রতের আলপনা হচ্ছে মানুষের অবলীন আকাঙ্ক্ষার একটা চরিতার্থ করার একটা যে উপায়, সেই হিসেবে একটা চিত্রাঙ্কনের পদ্ধতি হচ্ছে ব্রতের আলপনা। তো মানুষ, বাংলার মেয়েরা নিজেদের মনে যে সুপ্ত আকাঙ্ক্ষাগুলো থাকতো, কীরকম আকাঙ্ক্ষা? ফলন্ত ক্ষেত হবে, ফুলন্ত নদী হবে, আমার উড়ন্ত পাখি থাকবে, আমার শিবের মতন স্বামী হবে, ইত্যাদি ইত্যাদি। তাদের মনে যে আকাঙ্ক্ষাগুলো থাকতো, সেই আকাঙ্ক্ষাগুলোকে ওরা ব্রতের মাধ্যমে উদযাপন করতেন, এবং সেই উদযাপনের জন্য ওরা ছবি আঁকতেন যেগুলো ব্রতের আলপনা, এবং গান গাইতেন যেগুলি ব্রতের গান। তো এবার এই আলপনাগুলো কীরকম ছিল দেখি। আলপনা যদি আকাঙ্ক্ষারই প্রকাশ হয়, ব্রতের আলপনা যদি আকাঙ্ক্ষারই প্রকাশ হয়, তবে তো ধরুন অন্নপ্রাশনের আলপনায় একটা অন্নের বাটি আঁকলেই চলে, কিন্তু তাতে তো নারীরা থামছেন না, তারা অন্নের বাটি এঁকে তার চারিদিকটাকে শ্রীমণ্ডিত করছেন। এটা কেন করছেন? কারণ তাদের নিজের কোমল স্বভাবের যে মাধুরী, সেটা তারা প্রকাশিত করতে চাইছেন। তো সেই প্রকাশটাই হচ্ছে শিল্প। অবনীন্দ্রনাথ বলেছেন, এই শিল্প হওয়ার উপযুক্ত সময় কোনটা? উপযুক্ত সময় হচ্ছে কোনো একটা আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা চরিতার্থ হওয়ার যে মধ্যিখানের যে ব্যবধানটা, যে সময়টা অপূর্ণতা, যে সময়টা অতৃপ্তি, যে সময়টা অপেক্ষা, যে সময়টা বিরহ, সেই সময়টা হচ্ছে শিল্পের সবচেয়ে সুগম সময়। সেই সময়ই মানুষ শিল্পে উদ্বুদ্ধ হয়, প্ররোচিত হয়, সেই সময় শিল্প আঁকার জন্য। কীরকম না, আমার বন্ধু আসবে, গল্প করব, খুব হাসবো, গল্প করব, সেইটাতে কিন্তু শিল্প হয় না। কিন্তু আমার বন্ধু আসবে, তার জন্য আমি অপেক্ষা করছি, সে আসবে, আমার মনে দোলাচল, এই আসবে, সেই সময় আমি নিজেকে সাজাচ্ছি, ঘর সাজাচ্ছি, এইটা হচ্ছে শিল্প। তো শিল্পের আমাদের বঙ্গ নারীদের যে আলপনা আঁকা, সেটা হচ্ছে এই ব্রতের আলপনা, এবং ব্রতের আলপনা এই জায়গা থেকে ওরা আঁকছে। এবার আঁকছেন কীরকম? আঁকছেন, ওদের আঁকাগুলো বেশিরভাগই লতিভূত অবস্থা, অর্থাৎ লতা দিয়ে ওরা আলপনা আঁকছেন। সেই লতাটা একটা হিল্লোলিত, একটা দোলায়িত মাধুর্যের প্রকাশ। এবং সেই লতা কি শুধুই লতা, না লতার মাঝেও কিছু থাকছে? হ্যাঁ থাকছে। কি থাকছে না, তাদের রোজকার জীবনের যে জিনিসগুলো সেগুলোই থাকছে। যেমন চাঁপা ফুল, যেমন চালতা ফুল, যেমন কলমি শাক, যেমন শঙ্খ, যেমন কলমিলতা, যেমন ধানের ছড়া, যেমন কলা ছড়া, এমনকি যেমন খুন্তি, সেও থাকছে ওদের আলপনার মধ্যে। কিন্তু কিরমভাবে থাকছে? নারীরা এই ছবিগুলোকে অনেক পরিবর্তন করে সেগুলো আঁকছেন। অর্থাৎ যে ছবিটা তার বাস্তব রূপ আঁকছেন না, তার একটা সূক্ষ্ম রূপ আঁকছেন। উদাহরণ হিসেবে বলতে পারি লক্ষ্মীর পা। লক্ষ্মীর পাটা কি আসলে সত্যিকারেরই বায়োলজিক্যাল পায়ের মতন? তা তো নয়। তার মধ্যে একটা সূক্ষ্ম রূপ আমরা কল্পনা করে মেয়েরা আঁকে। ঠিক সেরকমই ওরা যাই আঁকছেন, সে খুন্তিই হোক, চালতাই হোক, শঙ্খই হোক, তার একটা সূক্ষ্ম রূপ কল্পনা করে আঁকছেন। এটা কীরকম আঁকা? এই আঁকার শিল্পগুণ কীরকম? একটা জিনিস দেখার পর, অর্থাৎ পড়ার পর মানে পোস্ট, আমার মনে যে ছাপটা হচ্ছে, অর্থাৎ ইমপ্রেশন, আমি সেইটা আঁকছি। তো এই আঁকাটা একটা পোস্ট ইমপ্রেশনিজমের নমুনা। মেয়েরা যে আলপনা আঁকছেন, তাতে যে ঠাট ব্যবহার করছেন, তা কিন্তু একটা পোস্ট ইমপ্রেশনিজমের নমুনা। এবং সবচেয়ে বড় কথা,
এই যে ছবিগুলো বাংলার মেয়েরা আঁকছেন, এই যে আলপনা আঁকছেন, এই প্রত্যেকটি আলপনা কিন্তু প্রাণবন্ত। কেন প্রাণবন্ত? কারণ প্রত্যেকের আলপনার মধ্যে তার ব্যক্তিত্বের ছাপ রয়েছে। প্রত্যেক মেয়ের প্রত্যেক আলপনা আলাদা, এমনকি এক মেয়ের এক আলপনাও বারে বারে আঁকলে আলাদা। তো যেহেতু সেটা প্রতিবার প্রতিনিয়ত প্রতিবার নতুন হচ্ছে, সেহেতু এই আলপনা প্রাণ প্রাচুর্যে ভরা। এই আলপনা অনায়াস ভঙ্গি, তার সহজ চলন, তার পরিবর্তিত ঠাট, অর্থাৎ সবের মধ্যে দিয়েই নারীরা, বাংলার নারীরা যে আলপনা আঁকছেন তা কিন্তু এক সাংঘাতিক উৎকৃষ্ট শিল্পের নমুনা। আনন্দ কুমার স্বামী বলছেন যে এই বাংলার মেয়েদের ছবির আলপনা অন্তত 5000 বছর পুরনো শিল্পের প্রভাবে আঁকা, মানে এটা এতটাই প্রাচীন, এতটাই সুন্দর। তো নন্দলাল এই আলপনা দেখছেন, এটা বাংলার ঘরে ঘরে প্রচলিত। আর শান্তিনিকেতনে কি আলপনা দেখছেন? রবীন্দ্রনাথ শুরু হয়ে গেছে, নন্দলাল এসেছেন 1919-20 নাগাদ শান্তিনিকেতনে। এবার ততদিনে কিন্তু কলাভবন প্রতিষ্ঠা হয়ে গেছে, খুব নতুন কলাভবন। এবং তার আগে 15-20 বছর পাঠভবন, মানে আমাদের আশ্রম বিদ্যালয়ের কিন্তু অস্তিত্ব হয়ে গেছে তার। তো সেখানে কি শিল্পচর্চা হতো না? হতো। উৎসব অনুষ্ঠানে কি আলপনা আঁকা হতো না? হতো। সেই আলপনা কীরকম ছিল? সেই আলপনাগুলো মেনলি শুরু করেন ক্ষিতিমোহন সেন এবং তাঁর স্ত্রী কিরণমালা সেন, এবং সেইগুলো ছিল বৈদিক রীতিতে করা আলপনা। বৈদিক বেদি করে তার উপরে এক ধরনের আলপনা আঁকতেন। সেই আলপনা ছিল রেখা বিশিষ্ট, একেবারে স্ট্রেট লাইন দিয়ে অনেকটা বাক্সের মতন করে লাইনের আলপনা। খুব জোর হলে বেদির চারপাশে কিছু পদ্মের পাপড়ি আঁকা হতো। এছাড়া আলপনার আর কোনো অলঙ্করণ প্রায় ছিলই না। তো নন্দলাল বসু যখন শান্তিনিকেতনে আসছেন তখন এই আলপনা উনি পাচ্ছেন। আর বাংলাদেশে কীরকম আলপনা পাচ্ছেন সে তো আমরা প্রত্যেক আলপনায় বললাম। এরপর আমরা বলি নন্দলাল বসুর চিত্রাঙ্কনে দুটি বড় প্রভাবের কথা, যেটা ওকে আলপনা আঁকায় বিশেষ প্রভাবিত করেছে। এক হচ্ছে তার অজন্তা ভ্রমণ এবং দুই হচ্ছে প্রকৃতি। তো অজন্তা ভ্রমণ, প্রথমেই আমরা যাচ্ছি অজন্তা ভ্রমণে। অজন্তা ভ্রমণ যে নন্দলাল বসু করেছিলেন তার সম্পর্কে ওসি গাঙ্গুলি লিখছেন, peering in the dim lights of the caves into these pieces of Buddhist art, Nandalal's soul was suffused with the spirit of Indian art. ওই যে অন্ধকার গুহার মধ্যে উনি যে অজন্তার ছবি দেখছেন, অজন্তার ছবি দেখে কিন্তু তার মধ্যে ভারতীয় শিল্প চেতনার সম্পর্কে তিনি অভিভূত হয়ে পড়ছেন। এক কথায় তিনি একদম অভিভূত হয়ে পড়ছেন। উনি দেখছেন কি বৃহৎ রচনা কৌশল, দেখছেন কি সীমিত রঙের প্রভাব, দেখছেন মূর্তি আঁকার কি করণ কৌশলতা, দেখছেন ছন্দগতির কি দৃঢ়তা, এবং দেখে তার সঙ্গে তার ভাব সামঞ্জস্য, তার শিল্পের যে ভাব সামঞ্জস্য তিনি খুঁজে পাচ্ছেন অজন্তার ছবিতে। এবং বারে বারে, একবার নয় একাধিকবার বলেছেন যে আমার মনে হয় পূর্বজন্মে আমরাই এই আলপনা এঁকেছি। নন্দলাল বসু অজন্তার সম্পর্কে বলছেন, আমার মনে হয় পূর্বজন্মে আমরাই এই আলপনা এঁকেছি। অসিত হালদার গিয়েছিলেন, অসিত হালদারও তার অজন্তা গ্রন্থে লিখছেন এই আলপনা নিশ্চয়ই বাংলার শিল্পীদের আঁকা। তো এবার সেই আলপনাটা কি? অজন্তার গুহাচিত্রে আলপনাটা কীরকম ছিল? অজন্তার গুহাচিত্রে মেনলি প্রধানত বৌদ্ধের জীবন, বৌদ্ধ কাহিনীর নানান চিত্রায়ন রয়েছে, কিন্তু তারও ফাঁকে ফাঁকে প্রচুর অলঙ্করণ রয়েছে। সেই অলঙ্করণ কিসের অলঙ্করণ? এই যে রূপ রস গন্ধ স্পর্শ ভরা পৃথিবী, তাকে কিন্তু শিল্পীরা ভোলেননি। সেই পৃথিবীর থেকে তুলে নিয়ে ছবি এঁকে এঁকে তারা অলঙ্করণ করছেন। এবং আশ্চর্যভাবে সেই অলঙ্করণের সঙ্গে বাংলার অলঙ্করণের আলপনার অসম্ভব মিল। সেই একই লতা, সেই একই গতি, সেই একই সাম্য, একই ধরন। এবং যার জন্যে নন্দলাল বসু এবং অসিত হালদার বলছেন যে এগুলি নিশ্চয়ই আমাদের আঁকা, নিশ্চয়ই বাঙালি শিল্পীদের আঁকা। তো এই যে সাদৃশ্য খুঁজে পাওয়া, এটা একটা দারুণ সাদৃশ্য। কিন্তু তফাৎ কোথায়? তফাৎও আছে। তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে সেই লতার ফাঁকে ফাঁকে
আমাদের বাংলার মেয়েরা আঁকতো কি, আমি বললাম, চাপা, চালতা, কলা, খুন্তি ইত্যাদি ইত্যাদি, এবং তার একটা সূক্ষ্ম রূপ বা তার একটা কল্পিত রূপ, একটা কি বলবো, একটা ফর্মলেস, একটা মানে একটা সূক্ষ্ম রূপ তারা আঁকতেন। কিন্তু এখানে অজন্তার শিল্পীরা যে ছবি আঁকছেন সেটা হচ্ছে বাস্তবিক রূপ, অ্যাকচুয়াল যে পদ্ম ওরা দেখছেন সেই পদ্মেরই প্রতিস্থাপন করছেন আলপনায়। বাংলার লতা, চলনটা লতার, কিন্তু ফাঁকে ফাঁকে যে পদ্ম বা পদ্মকুঁড়ি সেগুলো হচ্ছে বাস্তবিক পদ্ম। কিন্তু আমাদের মেয়েরা, বাংলার মেয়েরা যে পদ্ম আঁকে তার হয়তো অসংখ্য নমুনা আছে। কোনো পদ্ম 5 পাপড়ি, কোনো পদ্ম শতদল, কোনো পদ্মের পাপড়ি ছুচলো, তো কোনো পদ্মের পাপড়ি গোল, তো কোথাও আবার শুধু চক্রাকারে পদ্ম, তো কোথাও আবার জ্যামিতিক আকারে পদ্ম, অজস্র পদ্ম। কিন্তু অজন্তায় যে পদ্ম সেটা হচ্ছে একেবারে বাস্তবিক পদ্ম। তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে রিপ্রেজেন্টেশন, প্রতিস্থাপন, যা অ্যাকচুয়ালি হচ্ছে তার রিপ্রেজেন্টেশন। নন্দলাল ওখানে দাঁড়িয়ে ভাবলেন এর মধ্যে তো কোনো বিরোধ নেই, প্রতিস্থাপন আর মণ্ডনে তো কোনো বিরোধ নেই, একের মধ্যে তো এক প্রবেশ করতে পারে, দুটির মধ্যে তো সহাবস্থান থাকতে পারে। এই মধ্যে ঢুকে গেল যে একটা যদি প্রাণছন্দের প্রকাশ হয় রেখায়, তো অন্যটা হচ্ছে রূপকল্প দেওয়ার চেষ্টা। তো দুটোর মধ্যে তো কোনো বিরোধ থাকার কথা নয়, এই দুটোকে কি মেলানো যায় না? এই মনের মধ্যে ঢুকলো, এবং এই পদ্মলতায় উনি এত আবিষ্ট হলেন। এবং সত্যি কথা বলতে পদ্ম কেন আমাদের শিল্পে, এত পদ্মের এত ব্যবহার কেন, প্রত্যেকটি আলপনায়, প্রত্যেকটি মণ্ডনে, প্রত্যেকটি অলঙ্করণে, সমস্ত কিছুতে এত আমাদের পদ্মের ব্যবহার কেন, তারও ব্যাখ্যা দিয়েছেন নন্দলাল। নন্দলাল বলছেন যে দেশে যে জিনিসের ফলন বেশি সে দেশে সেই জিনিসেরই ব্যবহার বেশি। যেমন উনি বলছেন পারস্যে দারিম ফুল ও ফল, চীনে ড্রাগন ও বোটান, জাপানে চেরি ও চন্দ্রমল্লিকা, গ্রিসে অলিভ ও তালগাছ, রোমে আঙুর ও অলিভ, তেমনি ভারতবর্ষে পদ্ম। আবার আমরা যদি দেখি পদ্ম আমাদের এখানে কিসের প্রতীক? পদ্ম এখানে আমাদের কাছে সৌন্দর্যের প্রতীক, পবিত্রতার প্রতীক, আলোক প্রাপ্তির প্রতীক, ব্যক্তির প্রতীক, পুনর্জন্মের প্রতীক, সব কিছুর প্রতীক। কেন? কারণ পদ্মের স্বভাব, পদ্ম আলোর দিকে তাকিয়ে ফোটে, পদ্ম একে 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 মেলে, আলোর দিকে তাকিয়ে নিজেকে বিকশিত করে। পদ্ম জলেও থাকে, পদ্ম বায়ুতেও থাকে, পদ্ম পাকে ফোটে কিন্তু পদ্মের গায়ে নোংরা লাগে না, পদ্ম প্রতিদিন রাত্রে বন্ধ হয়, প্রতিদিন সকালে খোলে। তো পদ্মের ওই জন্যে নানান ব্যাখ্যা, নানান তার মোটিভ, সেজন্য পদ্মের এত ব্যবহার আমাদের মণ্ডনে, অলঙ্করণে, সর্বত্র এত ব্যবহার। যাই হোক, সেই পদ্মলতা দেখে নন্দলাল এত অভিভূত হলেন, উনি যখন শান্তিনিকেতনে এলেন এবং শান্তিনিকেতনে সমস্ত সমাজ ও গোষ্ঠীকে তিনি শিল্প সাধনার সঙ্গে যুক্ত করবেন। আমাদের পরম্পরায় শিল্পের এত স্রোত, তার সাথে প্রতিটি মানুষই যুক্ত হতে পারে। সেখানে সেলাই আছে, ছবি আঁকা আছে, আলপনা আঁকা আছে, মালা গাঁথা আছে, মঞ্চসজ্জা আছে, রূপসজ্জা আছে, সব কিছুর সাথেই মানুষ যুক্ত, সব শ্রেণীর সব মানুষরাই কোনো না কোনো শিল্প কার্যের সাথে যুক্ত হতে পারে। তো নন্দলাল বসু তখন ভাবছেন যে এই পদ্মলতা দেখছেন, এবং উনি শান্তিনিকেতনের সমস্ত দেয়ালে দেয়াল চিত্র এঁকে সাজিয়ে রাখছেন, সবাই যাতে দেখে, সবাই সারাক্ষণ যাতে উৎকৃষ্ট রূপের চিত্রাঙ্কন বা শিল্প দেখে দেখে তাদের মধ্যে শিল্পরুচি তৈরি হয়। উনি চীন ভবনের দেয়ালে পদ্ম আঁকছেন, উনি পাঠভবনের বারান্দার দেয়ালে পদ্মলতা আঁকছেন, পাঠভবনের অফিসে পদ্ম আঁকছেন, সন্তোষালয়ের বারান্দায় পদ্ম আঁকছেন, জওহরলাল নেহেরুর জন্য বাটিকে স্কার্ফ করছেন, তাতে অজন্তার পদ্মলতা দিয়ে উনি নেহেরুর স্কার্ফ সাজাচ্ছেন। তো পদ্মলতা নন্দলালকে, অজন্তার পদ্মলতা এতটাই মুগ্ধ এবং প্রভাবিত করেছে। এবার বলি প্রকৃতি। নন্দলাল যখন শান্তিনিকেতনে এলেন তখন নন্দলাল বুঝলেন যে প্রকৃতি ও পরিবেশ যেটা, সেখান থেকেই আমাদের সমস্ত আকৃতি ও আকার গ্রহণ করতে হবে, কারণ প্রকৃতির চেয়ে বড় আকৃতি ও আকারের ভাণ্ডার নেই। এবং সেটা কিভাবে গ্রহণ করতে হবে? অভিনিবেশের দ্বারা এবং অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণের দ্বারা।
আমাদেরকে করতে হবে। প্রত্যেকটি প্রকৃতির মধ্যেই, প্রকৃতির সমস্ত কিছুর মধ্যেই একটা প্রাণ ছন্দ আছে। সেই প্রাণ ছন্দটাকে বুঝতে হবে। প্রাণ ছন্দটা না বুঝলে সৃজন বা সৃজনশীলতা অসম্ভব। তো এবার প্রাণছন্দ কি? উনি বলছেন প্রাণছন্দ হচ্ছে, উদাহরণ দিচ্ছেন, যেমন ধরো বাঁশ ও ঘাস। বাঁশের প্রত্যেকটি ছন্দের তিনটি ধরন আছে। একটি তার নিজস্ব ছন্দ, একটি স্বগত ছন্দ এবং একটি সাধারণ ছন্দ। অর্থাৎ স্বগত ছন্দ, শ্রেণীগত ছন্দ, সাধারণ ছন্দ। এবার বলছেন স্বগত ছন্দ কি না, বাঁশ গাছের নিজস্ব একটি ছন্দ আছে, সেটা তো বট গাছও নয়, সেটা পেঁপে গাছও নয়, তো সুতরাং তার একটা নিজস্ব ছন্দ আছে। শ্রেণীগত ছন্দ কি না, বাঁশ ও ঘাস হচ্ছে এক শ্রেণী, তো সেইখানে তাদের মিল আছে। আর তাদের মধ্যে সাধারণ ছন্দটা কি, তাদের মধ্যে সাধারণ ছন্দ হচ্ছে উৎসারিত গতি বা ফোয়ারার মতো, তারা এরকমভাবে বেরোয়, বাঁশও তাই ঘাসও তাই। তো এটা হচ্ছে প্রত্যেকটি জিনিসের মধ্যে এই প্রাণছন্দ আছে, সেই প্রাণছন্দটাকে আমাদের বুঝতে হবে। উনি আরও বলেছেন লাউ কুমড়োর লতা, শঙ্খ, আবর্ত, কলকা, এগুলো সবই হচ্ছে আবর্ত গতি, এদের প্রাণছন্দ হচ্ছে আবর্ত। তো এইরকম প্রাণছন্দ সব কিছুর মধ্যে আছে। জীবের প্রাণছন্দ তার অস্থির সংস্থানে এবং গাছের প্রাণছন্দ তার কাঠামোয়, সেটাকে বুঝতে হবে। এবং সেটা বুঝতে গেলে দীর্ঘদিন ধরে তাকে পর্যবেক্ষণ করতে হবে, মনোনিবেশ করতে হবে, তবেই প্রাণছন্দ ধরা যাবে। এই প্রাণছন্দের সঙ্গে কথা বললে তখন আমাদের মনে হয় আমাদের বাংলার মেয়েরা বহুদিন আগে আর্ট স্কুলে না গিয়ে ওরা যে সূক্ষ্মরূপ আঁকতেন সব কিছু, সেটা কি প্রাণছন্দ নয়? লক্ষ্মীর পায়ের ভিতরে যে সূক্ষ্মরূপ আঁকছেন সেটাও তো পায়ের প্রাণছন্দই। তো সেটা আমাদের মেয়েরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবেই এঁকে গেছে। এইটা নন্দলাল বলছেন প্রকৃতিতে এই যে প্রাণছন্দ লুকিয়ে আছে, সেই প্রাণছন্দটা ধরে তার সঙ্গে অলঙ্করণ যুক্ত করলেই নকশা হয়। তাহলে আলপনা আঁকার জন্যে উনি দুটি প্রভাব, একটি হচ্ছে অজন্তা এবং একটি হচ্ছে এই যে শান্তিনিকেতনের প্রকৃতির যে বিপুল সম্ভার, সেটাকে উনি দেখছেন, কিন্তু বলছেন কেমন করে আঁকবে। প্রথমে তার প্রাণছন্দটা ধরো, তাতে অলঙ্করণ যুক্ত করো, তারপর তাকে আলপনায় নিয়ে এসো। তো শান্তিনিকেতনে অজস্র আলপনা আঁকা হয়েছে এই সমস্ত প্রকৃতির মধ্যে। তাহলে কি হচ্ছে, ভেতরে ভেতরে মিল আছে, রূপের সঙ্গে রূপের মিল আছে, সেটা হচ্ছে ভিতরের মিল। আর বাইরে কি অমিল। অমিলের জন্য প্রচুর বৈচিত্র্য। তো তোমাকে বৈচিত্র্য এবং ঐক্য দুটোই বুঝতে হবে, তবেই তুমি প্রকৃতির থেকে উপাদান নিয়ে নকশা করতে পারবে। এই যে বললাম বাঁশ ও ঘাস বাইরে থেকে আলাদা কিন্তু ভিতর থেকে এক। তো রূপের সঙ্গে রূপের অমিল এবং ভিতরে মিল, এই দুটোকেই ধরতে হবে, তবেই নকশা হবে। এই হচ্ছে নন্দলালের কথা। এইবার উনি যখন এসছেন শান্তিনিকেতনে, তার কিছুদিনের মধ্যেই শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সুকুমারী দেবী। সুকুমারী দেবীকে নিয়ে আসেন বাংলাদেশের পূর্ববঙ্গের একটি গ্রাম থেকে কালীমোহন ঘোষ। কালীমোহন ঘোষের তিনি দুঃসম্পর্কের আত্মীয়া ছিলেন, বিধবা, উনি ওই গ্রামেই ছিলেন। ওকে নিয়ে এলেন কারণ উনি অসম্ভব সুন্দর আলপনা আঁকতেন। ওর আলপনা আঁকা দেখে রবীন্দ্রনাথ বললেন, একে আমার বিদ্যালয়ের কলাভবনের ছাত্রদেরকে বলো, ইনি যেন আলপনা আঁকা ওদের শেখান। তো নন্দলাল জীবনে আলপনা আঁকেননি, কিন্তু ওনার আলপনা সম্পর্কে চিন্তা ভাবনা প্রচুর এবং সেগুলোকে উনি কাজে লাগানোর জন্য, সেগুলোকে রূপ দেওয়ার জন্য উনি ব্যস্ত, মানে উনি অধীর। সুকুমারী দেবীকে পেলেন হাতের কাছে। সুকুমারী দেবীর দক্ষতা, সুকুমারী দেবীর করণ কৌশল, সুকুমারী দেবীর পারদর্শিতা এবং নন্দলাল বসুর ভাবনা নিয়ে যে আলপনা তৈরি হলো, সেই হলো শান্তিনিকেতনের আলপনা। সেই আলপনাতে উনি ওই যে বললাম অজন্তায় উনি ভাবছেন প্রতিস্থাপনার মণ্ডনে তো কোনো বিরোধ নেই, তাকে তো মেশানোই যেতে পারে। ওই যে প্রকৃতির মধ্যে দেখছেন ঐক্য এবং সাদৃশ্য, ওই ঐক্য এবং অমিল, একে তো মেলানো যেতেই পারে। এবং সেই মেলানোর কাজটি করানোর জন্যে উনি সুকুমারী দেবীকে কাজে লাগাচ্ছেন, উনি সুকুমারী দেবীর দক্ষতাকে কাজে লাগাচ্ছেন। এবং এর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হচ্ছে। নন্দলাল শুধু যে অজন্তা এবং
প্রকৃতি এখানেই থেমেছিলেন তা না, উনি সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করছেন। উনি আবু পাহাড় যাচ্ছেন, বাঘ গুহা যাচ্ছেন, অজন্তা গুহা যাচ্ছেন, দক্ষিণের মন্দির দেখছেন, বাংলার টেরাকোটা দেখছেন, পিতলের রথ দেখছেন, বস্ত্রশিল্প দেখছেন, প্রদীপদান দেখছেন, বাসন দেখছেন, সমস্ত কিছুতে অর্নামেন্টেশন উনি স্টাডি করে 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 উনি ভাবছেন আলপনা এমন একটা আধার যার মধ্যে এর সমস্ত জিনিসের অর্নামেন্টেশন আমি এনে নানান রকম সৃষ্টি করতে পারি, করাতে পারি, এবং করাচ্ছেন। 100 বছর আগে সুকুমারী দেবীর 2টি আলপনা নিদর্শনের কথা আমি বলতে চাই, যেটা মানে আজকের দিনে দাঁড়িয়েও অভাবনীয় এবং অসাধারণ। একটি হচ্ছে উনি শুকনো গুঁড়ি দিয়ে আঁকছেন সাউথ ইন্ডিয়ান টেক্সটাইল ইক্কাতের হাতির মোটিভ দিয়ে আলপনা। সে যে কি অপূর্ব, কার্পেটের মতন সেই আলপনা বৃক্ষরোপণের জন্য আঁকছেন। আরেকটি আঁকছেন, এক্ষুনি আমি বিনোদার ক্যালিগ্রাফি দেখছিলাম আর ভাবছিলাম, নন্দলাল বসু সেই যুগে সুকুমারী দেবীকে দিয়ে সংস্কৃতের ক্যালিগ্রাফি দিয়ে বালির আলপনা আঁকাচ্ছেন বৃক্ষরোপণের জন্য। 100 বছর আগের এক্সপেরিমেন্টেশন, ক্যালিগ্রাফি দিয়ে আলপনা, টেক্সটাইলের ডিজাইন দিয়ে আলপনা। তখনই নন্দলাল বসু অসম্ভব নানান রকম পরীক্ষা নিরীক্ষা করছেন। পরে নন্দলাল বসুর এই আলপনা আঁকাকে অনেক এগিয়ে নিয়ে যান ওর 2 কন্যা এবং অসংখ্য ছাত্রছাত্রী। তারা নানান আলপনা এঁকেছেন নানান উৎসবে, অনুষ্ঠানে, এবং সেই আলপনার যে কত বৈচিত্র্য, কত রূপ, সে না দেখলে বিশ্বাস করা যায় না। আচ্ছা, এতক্ষণ আমরা নন্দলাল বসুর নকশা, আলপনার নকশা নিয়ে ওনার ভাবনা চিন্তা এবং তাকে রূপ দেওয়ার কথা বললাম। এবার বলি উপকরণ। নন্দলাল বসু আলপনার উপকরণেও নানান বৈচিত্র্য এনেছেন। প্রথমে তো আমাদের প্রাথমিকভাবে যে আলপনা আমাদের ছিল সে তো চালের গুঁড়ো, পিটুলি গোলা দিয়ে আলপনা হতো। নন্দলাল বসু আস্তে আস্তে শস্য গুঁড়ি দিয়ে আলপনা শুরু করলেন। শস্য গুঁড়ি দিয়ে আলপনা অবশ্য নন্দলাল বসু আসার আগেও আমাদের শান্তিনিকেতনে প্রচলন ছিল। ওই যে বললাম বৈদিক রীতিতে আলপনা হতো, সেটাকে বলা হতো স্থণ্ডিল আলপনা, পঞ্চগুড়ির আলপনা। নন্দলাল বসু বৃক্ষরোপণের যে আলপনা হতো সেখানে উনি পঞ্চশস্যের গুঁড়ি দিয়ে আলপনা করতেন। গোটা মুগের সবুজ, মসুরের লাল, তিলের কালো, এই সমস্ত রং ব্যবহার করে আলপনা করতেন। এবং সেই আলপনা, এই যে শস্য গুঁড়ি দিয়ে আলপনা, পরের দিনে পোকা পাখিরা আবার খেয়ে যাচ্ছে, তো সেটাও একটা জীবনচক্র, সেটাও একটা শিক্ষা যে জিনিস দিয়ে কাজ হচ্ছে সেই জিনিস আবার প্রকৃতিতেই ফিরে যাচ্ছে। প্রকৃতিকে আবাহন করা হচ্ছে যাকে দিয়ে, সে আবার প্রকৃতিতেই ফিরে যাচ্ছে। সে দিয়ে আলপনা করলেন, বালি দিয়ে আলপনা করেছেন, চুনসুরকি দিয়ে আলপনা করেছেন, পট সাজিয়ে আলপনা করেছেন, ফুলের পাতা, ফুল, কুঁড়ি এই দিয়ে আলপনা করেছেন, গেরিমাটি, এলামাটি এসব দিয়ে আলপনা করেছেন। উনি আলপনায় নানান উপাদান ব্যবহার করে নিত্য নতুন প্রচুর আলপনার বৈচিত্র্য উনি শান্তিনিকেতনের অঙ্গনে করে গেছেন। এবং এরমও করেছেন দক্ষিণ ভারতের আলপনা, সেখানে সাদা আলপনার উপরে থোর কেটে কেটে সাজিয়ে তার উপর প্রদীপ সাজিয়ে আলপনা হয়, উনি সেই আলপনাও মন্দিরে করেছেন। সব রকমের এক্সপেরিমেন্টই আলপনার শান্তিনিকেতনে হয়ে গেছে। তো এবার এই আলপনা, এই যে এত আলপনার সম্ভার, এই যে এত আলপনা হলো শান্তিনিকেতনে, সে আলপনার স্ট্রেচারটা কীরকম হলো, তার মানটা কীরকম হলো। আলপনা শান্তিনিকেতনের সঙ্গে প্রায় আইকনিক হয়ে গেল। বহির্বিশ্বের কাছে শান্তিনিকেতনের আলপনা শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত করেই দেখা হতো। সাধারণ মানুষের কাছে শান্তিনিকেতন মানেই ছিল আলপনা, যে কোনো উৎসবে যাওয়াই মানে ছিল সে আলপনাকে দেখা। আলপনাই হয়ে গেল একটা প্রধান আকর্ষণ মানুষের কাছে। এবং আলপনা এতটাই আইকনিক হলো যে তার একটা কমার্শিয়াল মার্কেটেও ব্র্যান্ড ভ্যালু হয়ে গেল। কীরকম ব্র্যান্ড ভ্যালু হলো না, এই আলপনার নকশা দিয়ে তার প্রচুর প্রয়োগ হলো। বাটিকে হলো, এমব্রয়ডারিতে হলো, চামড়ার বাটিকে হলো, মঞ্চসজ্জায় হলো, বাসনে হলো, সিরামিকের বাসনে হলো, রূপসজ্জায় হলো, মঞ্চসজ্জায় হলো, তোরণ সাজানোয় হলো, অন্দরসজ্জায়, ঘরের অন্দরসজ্জায় হলো। আলপনার নকশা নিয়ে এত কাজ হলো যে তার একটা কমার্শিয়াল ডিভিডেন্ড পেতে লাগলো শান্তিনিকেতন। এবং তার সেই প্রোডাক্টস কারুসংঘ নামে একটি অর্গানাইজেশনের মারফত সারা ভারতের কাছে পরিচিত হলো।
জিসোয়া বলে একটি ম্যাগাজিন, জার্নাল অফ ইন্ডিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল আর্ট বলে যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে লেখা হলো শান্তিনিকেতন আর্টের প্রোডাক্টের যা ব্র্যান্ড ভ্যালু ভারতবর্ষে তখনকার দিনে পাল্লা দেওয়ার মতন আর কোনো কম্পিটিটর ছিল না। তো আলপনার শিল্পে আলপনার ভূমিকা এটার একটা বড় দিক। আজকে এই আলপনার নকশা নিয়ে শান্তিনিকেতন, বোলপুর এবং সংলগ্ন এলাকায় একটা ইন্ডাস্ট্রি চলে, পুরোপুরি একটা ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর মেয়েরা স্বরোজগার করছে, স্বনির্ভর হয়েছে, তাদের জিনিস সারা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছে, ন্যাশনালি অ্যাক্লেমড হয়েছে, তার বহু বাই প্রোডাক্টস হয়েছে। এটা এই আলপনায় কিন্তু শান্তিনিকেতনকে ট্যুরিজমে একটা বিরাট বুস্ট দিয়েছে এবং এটা একটা বিরাট কমার্শিয়াল ডিভিডেন্ড দিয়েছে। শুধু তাই নয়, আলপনার শিল্পীদেরকে কিভাবে সাহায্য করে, এটা তো গেল শিল্প ভ্যালু বা তার মূল্য, শিল্প মূল্য, কিন্তু এমনি শিল্পীদেরকে কিভাবে সাহায্য করে। যে ছেলে আলপনা আঁকতে শেখে, যে ছেলে আলপনায় দক্ষ, তার আলপনার ছন্দবোধ, তার ছবিতে ছন্দ অনায়াসে এসে যায়, সেই ছন্দ আর ছবিতে প্রেরণা এবং গতির কোনো অসুবিধা হয় না, সেই ছবিকে বিন্যাস করা তার পক্ষে খুব সহজ হয়ে যায়, সামঞ্জস্য রাখা সহজ হয়, তার ওজন এবং ভর, ছবির ওজন এবং ভর, জ্যোতি, পজ, কোথায় তাকে ফাঁক রাখতে হবে, কোথায় ভরাট করতে হবে, কি দিয়ে ভরাট করতে হবে, তার পক্ষে যতটা সহজ হয় একটা ছবি নির্মাণ করা, সেরকম আলপনার এই ট্রেনিংটা থাকলে সেই সহায়তাটা অন্য ছাত্রদের পক্ষে নতুন করে শিখতে হয়। আলপনা শেখা ছেলের পক্ষে এটি অনেক সহজ হয়, এটি অনেক অনায়াস হয়। এই হলো শিল্পে আলপনার বিস্তৃত ভূমিকা।